হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, আর তার মধ্যে আজকে রাখি। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তোমাদের তো আগের দিনই জানালাম আমার কিন্তু হনুমান চালিসার যে সংকল্পটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তাই আজকের দিনটা একটু দেরি করে শুরু করেছি। ঘুম ভেঙে গেছিলো 5টা নাগাদ, তো ভাবছিলাম যে তখনই উঠে পড়বো। তারপরে ভাবলাম কি 5টার সময় উঠে আমার তো আর আজকে দুষ্টুর স্কুলও নেই, কোনো কাজও নেই, তাই একটু দেরি করে উঠি। ওই 6টা নাগাদ উঠেছি। আর আজকে যেহেতু রাখি, আগেই কিন্তু গোপুসোনাদের স্নান করিয়ে তাদের হাতে রাখি বেঁধে দিয়েছি। আর তারপরে এখন সব ঠাকুরকে সুন্দর করে ফুল জল দিয়ে পুজো দিয়ে নেব। আমাকে বনিতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার এই হনুমানজির পুজোটা একটু বলবে, এই পুজোটা কি এত সকালেই করতে হবে? তাহলে আমিও করতাম, ভালো থেকো। আসলে আমি যে হনুমান চালিসার সংকল্পটা নিয়েছিলাম সেটা কিন্তু একটা বিশেষ ইচ্ছে পূরণের জন্যই নিয়েছি। মানে তোমারও যদি সেরকম বিশেষ কোনো ইচ্ছে থাকে, সেই ইচ্ছে পূরণের উদ্দেশ্য নিয়ে তুমি হনুমান চালিসার সংকল্প নিতে পারো। আর আমি ওটা 11 দিনের সংকল্প নিয়েছিলাম। আর মেয়েরা কিন্তু 11 দিন আর 21 দিনেরই সংকল্প নিতে পারে, কারণ মেয়েদের যেই মাসের সমস্যাটা হয় তার জন্য কিন্তু তারা টানা 45 দিনের কোনো সংকল্প নিতে পারে না। তো আমি 21 দিনের সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পর মেন উদ্দেশ্য মানে ওই ইচ্ছে পূরণই ছিল। কিন্তু সংকল্পর নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে তোমাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তোমাকে হনুমানজির ফটো সামনে নিয়ে 11 বার হনুমান চালিসা পাঠ করতে হবে টানা 11 দিন। তো এইরকমভাবেই কিন্তু আমি পুজোটা 11 দিন করেছি। আর ব্রহ্ম মুহূর্ত মানে তো সবাই জানো, ভোর 3টে থেকে 5টা। তো আমি কিন্তু 3:45 নাগাদ উঠতাম, উঠে তারপরে স্নান করে পুজো দিতাম। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা একটু বাইরের দিক করে, ওই একটু 3টের দিকে উঠতে বলতে পারো ভয়ই লাগতো। সেই জন্য আমি ওই 3:30 4:45 নাগাদ উঠে 4টে থেকে হনুমান চালিসা পাঠ করা শুরু করতাম। আর 11 বার টানা পাঠ করতে হবে। তুমি হয়তো মাঝে ব্রেক নিতে পারবে, মানে তুমি ওইখানেই বসে থাকবে, ওখান থেকে উঠতে পারবে না যতক্ষণ না তোমার 11 বার হনুমান চালিসা পাঠ হবে। কিন্তু তুমি হয়তো একবার বলার পরে 2-1 মিনিট রেস্ট নিয়ে, মানে মুখটা বন্ধ করে চুপচাপ বসে থাকলে, তারপর আবার শুরু করলে, এইভাবে করতে পারবে। কিন্তু ওখান থেকে তুমি উঠে কোথাও যেতে পারবে না যতক্ষণ না তোমার হনুমান চালিসা 11 বার পাঠ করা হবে ততক্ষণ। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজেই এগিয়ে গেছিলাম। তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে একবার কথা শুরু করলে কথা কিন্তু আর কোথায় গিয়ে থামে বুঝতেই পারি না। আর আজকে তো রাখি, এই যে তোজোর কিন্তু দিদি সকালবেলা উঠে দুজনেই স্নান করে নিয়েছে, আর তারপরে এই যে রাখি উৎসবটা সুন্দরভাবে পালন করলো। আর তোজো তো বলতে পারো অনেকটা ভোরে উঠেছে। সে উঠে কতক্ষণ দিদির কাছ থেকে রাখি পরবে। রাখি পরাটা উদ্দেশ্য ছিল না, জানো তো, ওর গিফট পাওয়াটা মেন উদ্দেশ্য ছিল। আসলে কালকে তোমাদের যে দেখালাম না, গিফট আনতে গেছিলাম, তখন কিন্তু তোজো ছিল না, ও পড়তে গেছিলো। তো গিফটটা একদমই সারপ্রাইজ ছিল, সেই জন্য তোজো খুব এক্সাইটেড ছিল যে কতক্ষণে সে গিফটটা হাতে পাবে। তাই দিদিকেও সকালবেলা অনেক তাড়াতাড়ি তুলে দিচ্ছে, কারণ দুষ্টু বলছে আজকে আমি দেরি করে উঠবো, আমার সবে পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু কি আর করা যাবে, সে তো গিফটের আনন্দে দিদিকেও ঘুমাতে দেয়নি। আর কথা বলতে বলতে ওইদিকে ভাই বোনের রাখি পরানোর পর্ব শেষ হয়ে গেছে। আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে একটু থোড়ও ভেজে নিয়েছি। আসলে থোড় আনা হয়েছিল, হাজব্যান্ড থোড়ের রস খাবে বলে। ওর না আবার প্রেশারটা ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করছে। জানি না, ওকে না আমি এই 9টা বছরে এতভাবে কখনো ভুগতে দেখিনি। এই বছরে যেন এই 2 মাসেও এত শারীরিক সমস্যায় ভুগছে। কি জানি কি হলো, বুঝতে পারছি না। এবার না একটা ভালো ডাক্তার না দেখালে হবেই না, কারণ ওর ওপরেই কিন্তু আমরা সব ডিপেন্ড করে বেঁচে রয়েছি। তো ওর যদি কোনো রকম মানে অল্প থেকে একটু ডাক্তার না দেখাই, ও যদি সমস্যা বেড়ে যায়, আমরা কিন্তু একদম পথে বসে যাব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু ভাত আর থোড় ভাজাটা হয়ে গেছে। আর বাচ্চাদের টিফিনের জন্য একটু লুচি আর সাদা আলু চচ্চড়ি করে দিচ্ছি। তো তারা অনেকটা তাড়াই ছিল, অনেকটা সময়ও বয়ে গেছে, বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে। তাই আমি ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দুষ্টিকে বললাম আমি লুচিগুলো বেলে দিচ্ছি, তুই কি একটু ভেজে দিবি। তো ও আজকে কিন্তু ময়দাটাও ওই মাখিয়েছে আর লুচিটাও ও বেলে দিয়েছে। সব সব হবে, হবে না মানে? দুষ্টু বেবি মেখেছে বলে কথা। এই দেখো, একদম ফুলকো লুচি বানিয়েছে আমাদের দুষ্টু বেবি। তো
যাই হোক, শুনতেই তো পেলে আমরা কাজ করতে করতে এরকম মজার কথা বলি, মজা করি। তো এইভাবে কিন্তু আমাদের দিনটা কেটে যায়। আর ওইদিকে আমার কিন্তু সাদা আলুর চচ্চড়িটাও হয়ে গেছে, আর তার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর ওইদিকে ভাই বোনকে খেতে দিয়েছি, হাজব্যান্ডও কিন্তু ভাত খেয়ে নিয়েছে। আর আজকে না দুপুরের দিকে খুব একটা বেশি রান্নার ঝামেলা রাখিনি, নিরামিষ তো আজকে শনিবার, তাই জন্য একটু সয়াবিন আলুর তরকারি করবো। আর ওইদিকে থোড় ভেজেছিলাম, সেটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে, কারণ রাত্রিবেলার আবার আর এক রকমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আসলে কি জানো তো, এই বছর দাদাকে ফোন করেছিলাম আসার জন্য, যেহেতু মা মারা গেছে 1 বছর হয়নি, তো কাল অসহ্যের জন্য দাদাও আসতে পারবে না। বললো ফালতু গিয়ে তো লাভ নেই, তুই রাখি যখন পড়াতেই পারবি না, আমরা একটা অন্য সময় যাব। তো দাদা তো আসবে না। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে আমার পাশের বাড়ির এক বোন, আমার হাজব্যান্ড ওকে বোন বলেই মানে, তো ও এসেছিল আমার হাজব্যান্ডকে রাখি পরাতে। সকাল থেকে যখন সবাই সবাইকে রাখি পরাচ্ছে, এটা দেখে না আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছিল, যে আমার এখনও কাউকেই রাখি পরাতে পারলাম না। তো আমার যে দাদা, মানে দাদা বলতে আমার হাজব্যান্ডের যে বন্ধু, এর আগের বারও ওদের অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই দাদা আসবে রাত্রিবেলা আমার কাছে রাখি পরতে, আর দাদার বউ আমার হাজব্যান্ডকে রাখি পরাবে। তো এইভাবে কিন্তু আজকে এই দিনগুলো এইভাবে কেটে যাচ্ছে। আসলে জানো তো, বিশেষ দিনগুলোতে কাছের মানুষগুলোকে যদি কাছে না পাওয়া যায়, মনটা ভীষণ খারাপ হয়। কি বলতো, আমাদের জীবনে না পারিপার্শ্বিক অনেক সমস্যা থাকে, কিন্তু সমস্ত সমস্যাকে অতিক্রম করেই আমাদের জীবনটা এগিয়ে যেতে হয়। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে নিজের মানুষও পর হয়ে যায়, আর পরের মানুষও কিন্তু অনেকটাই আপন হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকে না বাসন মাজতে মাজতে হঠাৎ দেখি কারেন্টটা চলে গেল। কারেন্টটা না ভীষণভাবে কয়েকদিন জ্বালাচ্ছে, কিন্তু কি বলতো, কারেন্টের অপেক্ষায় আমি যদি বসে থাকি আমার কাজগুলো হবে না। সেই জন্য ভাবলাম কারেন্ট নেই তো কী হয়েছে, কাজগুলো করে নিই, তোমাদের যতটা ভিডিওতে দেখাতে পারি তোমরা দেখে নাও। একটু কষ্ট হবে বুঝতে পারছি, আলো নেই যেহেতু, কিন্তু কি আর করা যাবে, কাজগুলো আগে সেরে নিই। আর এই কারেন্ট আসতে আজকে অনেকটা সময় লাগিয়ে দিয়েছিল। আর এই রান্নাঘরের কাজ সেটা তোমরা তো জানোই, আমার ব্লগিংয়ে যে কাজগুলো থাকে সেগুলো করে নিই। আর তারপরে এইদিকে জামা কাপড়গুলো না সুন্দরভাবে শুকিয়ে গেছিলো। আজ অনেক দিন বাদে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছিল, সারাদিন এক ফোঁটা বৃষ্টিও হয়নি। খুব ভালো লাগছিল মনটা। কি বলতো, একেবারে যে এত জামা কাপড় শুকিয়ে গেছে, এটাই আরও বেশি ভালো লাগছিল। আর এই কাজ বাজ সারতে সারতে আজকে আমার অনেকটা বেলা হয়ে গেছিল। হাজব্যান্ড আজকে ফার্স্ট হাফে বেরোয়নি, ওই যে বললাম না সকালের দিকে শরীরটা খুব খারাপ ছিল, তো সে ওষুধ খেয়ে শুয়েছিল, যেহেতু এতদিন অ্যাবসেন্ট করেছে আর অ্যাবসেন্ট করা যাবে না, ও আবার সেকেন্ড হাফে বেরোবে। তাই খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছি। ওই 1:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড 2টোর মধ্যে বেরিয়ে গেছে। আর কি বলতো, এই ঘরটা তো কারেন্ট ছিল না বলে আর পরিষ্কার করতে পারিনি সকালবেলা। ভেবেছিলাম বিকালের দিক করে করব, তারপরে গিয়ে মনে করলাম কি না, বিকালের দিকে তো একটু রান্নাবান্নার ব্যাপার রয়েছে, তাই বিকালে আর কোনো কাজই রাখবো না। এখন কষ্ট হলেও আমি এই কাজগুলো গুছিয়ে নেব। আসলে ঘর বাড়ি তো অপরিষ্কার দেখতে পছন্দ করি না, তাই নিজের সুবিধে মতন হাজারো কষ্ট হলেও কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই কাজগুলো করতে কতটাই বা সময় লাগবে, 15 থেকে 20 মিনিট, তার মধ্যে তো সমস্ত কাজ হয়ে যাবে। তারপরেও যদি আমি 10 মিনিট রেস্ট পাই, সেটাও কিন্তু আরামের রেস্ট। তখন আর মনে হবে না যে উঠে আমাকে ওই কাজটার জন্য তাড়াহুড়ো করতে হবে। তো এই জন্য চেষ্টা করি হাতের কাজ হাতে সেরে রাখার। সেই জন্য বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, সাথে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। আর তারপরে একটু সোফাটা গুছিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে একটু রেস্ট নিয়ে নেবো, বিকালে আবার ওই যে বললাম রান্নাবান্না রয়েছে, তো সেই জন্য। তোমরা এর আগের দিন অনেকেই কমেন্ট করে বলেছিলে তোজোর বানানো রাখিটা খুব সুন্দর হয়েছে, তো তোজনের কমেন্টটা পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। তাহলে চলো এই বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। অনু ব্লগ, অনামিকা, সহেলি সাহা, নাজিয়া খাতুন, ফিউশন অফ টুম্পা, বনিতা দাস, স্মাইলি দীপা, প্রিয়াঙ্কা অধিকারী, কাশ্মিন শেখ, রত্নার লাইফস্টাইল, মিতালি চৌধুরী, রিয়েল ব্লগার এপি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর জানো তো, বিকালে আজকে বানিয়েছিলাম ভেজ বিরিয়ানি। তোমরা অনেকেই ভেজ বিরিয়ানির রেসিপিটা চেয়েছো, সেটা আমি একটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু আজকালে দিয়ে দেবো। আর এদিকে দেখো, হাজব্যান্ড বানিয়েছিল পনির বাটার মশলা। ও না পনিরটা ভীষণ সুন্দর বানায়, তাই ওকে বলেছি তুমি পনিরটা বানাও, আমি বিরিয়ানিটা বানিয়ে নেবো। আর আজকে রাত্রিবেলার ডিনারটা কিন্তু ঠিক এইরকমই ছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।